আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং নতুন একজন ক্রিকেটার যাকে বাংলাদেশ দল আপনার আমার সবার ভাবনা থেকে দূরে ঠেলিয়ে দিয়েছিল, কিন্তু তাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। তাকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করা হবে আজকে দুপুর 12টা 30 যে স্কোয়াড ঘোষণা করবে সেই স্কোয়াডে তার নামটা থাকবে বলে আমি অন্তত নিশ্চিত হয়েছি। দেখেন, এই বিষয়টা নিয়ে আমরা শেষে আলোচনা করি। শুরুতে সাইফুদ্দিনকে নিয়ে আলোচনা করি। মোহাম্মদ সাইফুদ্দিন যখন বিপিএল খেলেছেন, আন্দ্রে রাসেলের বিরুদ্ধে ভালো বোলিং করেছেন, তিনি স্লগ ওভারে ভালো বোলিং করেছেন, ডেথ ওভার যেটাকে বলে, এবং পাওয়ার প্লেতেও তিনি মোটামুটি ভালো বোলিং করেছেন। ডেথ ওভারে তিনি 7টা উইকেট পেয়েছেন, তিনি 9 ওভারের মতন বল করেছেন। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে সর্বশেষ 2টা ম্যাচে ইয়র্কার বল করেছেন 15টা। মোহাম্মদ সাইফুদ্দিন ডেথ ওভারে ইয়র্কার বল করেছেন 15টা লাস্ট দুই ম্যাচে তিনি বল করতে পেরেছেন হয়তো 48টা, সেখান থেকে 15টা বল করেছেন ইয়র্কার। তার মানে 30% বল, আপনি যদি হিসাব করেন 30% বল মোহাম্মদ সাইফুদ্দিন ইয়র্কার করার ট্রাই করেছেন। এখন মোহাম্মদ সাইফুদ্দিনের সেই পারফরমেন্স বা ডিপিএলে তিনি যে 15টা উইকেট পেয়েছেন সেই পারফরমেন্স বিবেচনায় নিয়ে তাকে যখন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেসগুলো খেলানো হয়েছে, 4টা ম্যাচ তাকে খেলানো হয়েছে, সেই 4টা ম্যাচের ভিতরে মোহাম্মদ সাইফুদ্দিন ইয়র্কার বল করার ট্রাই করেছেন মাত্র 6টা। মোহাম্মদ সাইফুদ্দিন ইয়র্কার বল করার ট্রাই করেছেন মাত্র 6টা, যেখানটায় বিপিএলের সর্বশেষ 2 ম্যাচে সাইফুদ্দিন ইয়র্কার বল করেছিলেন 15টা। এখন এইটা কেন হইতে পারে? আতিফ আজম নামের একজন ক্রিকবাজের বাংলাদেশি প্রতিনিধি আছে, তিনি বলেছেন তিনি যখন নাজমুল শান্তর সাথে কথা বলেছেন তখন নাজমুল শান্তর ওই মেন্টালিটি তিনি পেয়েছেন, যেই মেন্টালিটিতে নাজমুল শান্ত কারো ফেভারিট শট বা কারো ওই স্ট্রঙ্গার জায়গা, যেটা প্রত্যেকটা ক্রিকেটারের এক একটা স্ট্রং জায়গা থাকে, এক একটা স্ট্রং ডেলিভারি থাকে প্রত্যেকটা বোলারের। নাজমুল শান্ত নাকি ওই ধরনের অধিনায়ক যে যদিও সেটা খারাপ হয়, যদিও ওই দিনে তার সেটা কার্যকরী না হয়, তবুও ওই শট খেলার জন্য, ওই বল করার জন্য নাজমুল শান্ত নিষেধ করেন না। তার মানে সোজাসাপটা কথা হলো, নাজমুল শান্তর কথায় বা আকারে ইঙ্গিতে মোহাম্মদ সাইফুদ্দিন ইয়র্কার করেনি এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়াই হয়েছে ডেথ বোলার হিসেবে। মোহাম্মদ সাইফুদ্দিনকে ডেথ বোলার হিসেবে যে নেওয়া হয়েছে এটার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। মোহাম্মদ সাইফুদ্দিন 96টা বল করেছেন এই জিম্বাবুয়ে সিরিজে, এবং এই 96 বল থেকে আগেই বললাম মাত্র 6টা বল তিনি করেছেন ইয়র্কার। ওই 96 বলের থেকে তিনি 48টা বল করেছেন ডেথ ওভারে। তার মানে অর্ধেক, 16 ওভার বল করেছেন, 16 ওভার থেকে 8 ওভার তিনি করেছেন ডেথ ওভারে। তাকে যে ডেথ বোলার হিসেবে জাতীয় দলে নেওয়া হয়েছে, ম্যাচেসগুলো খেলানো হয়েছে, বিন্দুমাত্র সন্দেহ নেই সেইখানটায় তিনি তার ওই মূল ডেলিভারি যেটা, তার স্ট্রঙ্গার বল যেটা, সেটা হচ্ছে ইয়র্কার। তাহলে সেটা কেন তিনি ট্রাই করবেন না? এটা মোহাম্মদ সাইফুদ্দিনই উত্তর দিতে পারবেন। এবং মোহাম্মদ সাইফুদ্দিন ওই শর্ট বলগুলো করে গেছেন। অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে হয়তো তিনি ইনজুরি থেকে বাঁচার জন্য ওইভাবে ওই ফুল রিদমে বল করেননি বা ইয়র্কার করতে চাননি। আন্তর্জাতিক ক্রিকেটে এই সমস্ত কথাবার্তা চলে না। তাস্কিনের আলোচনা দিয়ে আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। যাই হোক, মোহাম্মদ সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচটাতে যেই পারফরমেন্স করেছেন 11, 12, 13 এবং 19, 4 ওভারে 55 রান দিয়েছেন, 13-র উপরে ইকোনমি। ওই দিন পঞ্চম দিনে বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রত্যেকে মাঠে ছিলেন, প্রত্যেককেই মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু হতাশ করে দিয়েছেন। পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি তার এই পারফরমেন্সে। এখন তার এই পারফরমেন্সের কারণেই অনেকটা ঝুলে আছে তিনি বিশ্বকাপে যাবেন কি যাবেন না। দেন কাম টু দ্য তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ ওই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের 4র্থ ম্যাচে যখন ফিল্ডিং করতে গেছেন, ওই সীমানা দড়ির ওই দড়ির পাশ বা ওই শেপে তিনি যখন বল আটকাতে গেছেন তখন তিনি ব্যথা পেয়েছেন এবং সাইড স্ক্রিনে তিনি ব্যথা পেয়েছেন। সেই ব্যথা শুরুর দিকে অতিমাত্রায় না থাকলেও যত সময় গেছে তাসকিন আহমেদের সেই ব্যথা ততটাই বেড়ে গেছে। এখন এই কারণেই তাসকিন আহমেদ পঞ্চম ম্যাচটাও খেলতে পারেনি, বাংলাদেশ পঞ্চম ম্যাচটা জিততেও পারেনি। 4র্থ ম্যাচটাও বাংলাদেশ মাত্র 5 রানে জিতিয়েছে। ওই 4টা কতটা মহামূল্যবান একটা 4 তিনি ঠেকিয়েছেন, ওই ম্যাচের ফলাফলের দিকে তাকালে আপনি সেটা বুঝতে পারবেন। এখন তাসকিন আহমেদের যে রিপোর্ট এসেছে বা যেই রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে, আমরা ইতিমধ্যেই জেনেছি তাসকিন আহমেদের রিপোর্ট, তাকে সিটি স্ক্যান করানো হয়েছে, তাকে এমআরআই করানো হয়েছে, সেই রিপোর্টগুলোই বিদেশি ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে। তারা যে দিক নির্দেশনা দেবেন, যে পরামর্শ দেবেন, সেটা অনুযায়ী তাকে একাদশে রাখা হবে কি হবে না, স্কোয়াডে রাখা হবে কি হবে না, বিশ্বকাপের ম্যাচেসগুলো খেলানো হবে কি না, সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত যেহেতু দল ঘোষণা করছে না,
বোঝা যাচ্ছে তাসকিন আহমেদকে নিয়ে ভালোই সংশয় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এতটুকু নিশ্চিত, তাসকিন আহমেদ যদি কোনো ম্যাচও বিশ্বকাপে না খেলতে পারেন, তিনি দলের সাথে থাকবেন, দলটাকে তিনি ওন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু গতকালকেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে শুধুমাত্র তাসকিন আহমেদের জন্য বাংলাদেশ দল একদিন পিছিয়ে দলটা ঘোষণা করবে। এটা কিন্তু তাসকিন আহমেদের জন্য একটা মোটিভেশনাল একটা সাইড হিসেবে কাজ করবে। যে আলোচনায় ছিলাম সেটা হলো তাসকিন আহমেদ বিশ্বকাপে যেতে পারবেন কিনা। বিদেশি ডাক্তারদের কথা যদি আমরা এখনো পর্যন্ত নাই জানতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট অনেকেই এই কথা বলেছেন তাসকিন আহমেদকে হয়তো 3 সপ্তাহের জন্য একটা রিহ্যাবে পাঠানো হইতে পারে, মানে 21 দিন। যেহেতু বিশ্বকাপেরও অত বেশি সময় নেই, 15-20 দিনের মতন সময় আছে, হয়তো প্রথম একটা ম্যাচ বা 2টা ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ যদি তাসকিন আহমেদ মিস করেনও, ওয়েস্ট ইন্ডিজে আমাদের যে ম্যাচেসগুলো হবে, স্পেশালি নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, সেই ম্যাচগুলোতে বিসিবি চায় তাসকিন আহমেদ যেন খেলতে পারে। আর যদি তাসকিন আহমেদের ইনজুরিটা অতিমাত্রা না হয়, তিনি হয়তো 20 দিনের বা 25 দিনের একটা বিশ্রামে থাকবেন, তারপর 7-8 দিন বা 1 সপ্তাহের একটা রিহাব শেষ করে ওই 30 দিনের একটা পিরিয়ড শেষ করে তিনি 1 তারিখে বা 2 তারিখে বা 5 তারিখের ভিতরে তিনি ফুল ফিট হয়ে যাবেন। তিনি সবগুলো ম্যাচ, অন্তত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলতে পারবেন। এখন যদি তাসকিন আহমেদ খেলতে নাই পারেন, তার জায়গায় কাকে নেওয়া হবে? যতটুকু শোনা গেছে আজকে 12:30 যেই দল দেওয়া হবে সেখানটাও প্রমাণিত হয়ে যাবে হাসান মাহমুদকে ইনক্লুড করা হচ্ছে। হাসান মাহমুদকে ইনক্লুড করা হলেও তাসকিন আহমেদকে কিন্তু রেখে যাওয়া হবে না। তাসকিন আহমেদ সহ হাসান মাহমুদ সহই বিশ্বকাপে দলটা যাবে, 17 জনের একটা দল যাবে। এখন 17 জনের দল গেলেও সেইখানটা নতুন একজন ক্রিকেটার আছে, আমি যেই ভিডিও প্রথমেই বলেছিলাম, যাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবনা থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাকে নিয়েই ভাবতে শুরু করেছে এবং তাকে নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ দল যাবে। তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আমাদের ওপেনারদের কথা যদি চিন্তা করেন, আমাদের স্পিনারদের কথা যদি চিন্তা করেন, আপনি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে নিতে চান, আপনি যদি হাসান মাহমুদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ প্রত্যেককে নিতে চান, তানভীরকে আপনি নিতে পারবেন না। আবার আপনি যদি তাসকিনকে খেলাইতে চান, তখন অবশ্য হাসান মাহমুদ বা ওই তানজিম সাকিবকে আপনার অত দরকার হবে না। বাংলাদেশ দলের যে 8 জন ব্যাটসম্যান আছে, এটা নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই। বাংলাদেশ দলে যে 3 জন স্পিনার আছে, সেটা হচ্ছে শেখ মেহেদী, রিশাদ এবং সাকিব আল হাসান, এদেরকে নিয়েও আপনার কোনো কথা নেই। তার মানে 10 জন তো ঠিক। এখন 11, 12, 13 সেখানটায় মুস্তাফিজ, শরীফুল এবং তাসকিন, এটা ছিল মোটামুটি 13 জনের একটা নিশ্চয়তা আমাদের কাছে ছিল। 14 নম্বরে আমরা ধরেছিলাম সাইফুদ্দিন, 15 নম্বরে আমরা ধরেছিলাম হয়তোবা তানজিম সাকিব, নয়তোবা তানভীর ইসলাম। কিন্তু এই 15 নম্বর বা 14 নম্বর পজিশন নিয়েই এখন যত জল্পনা কল্পনা তৈরি হয়ে গেছে, পাশাপাশি তাসকিনকে নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে। তাসকিনের ইনজুরি কনসার্ন কীরকম, সেটা তিনি কবে নাগাদ সেরে উঠতে পারবেন, সব কিছু ধোঁয়াশার ভিতরেই রয়েছে। এখন বাংলাদেশ দল 15 জন না, বাংলাদেশ দল 17 জনের একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যাবে। সেখানটায় মেহেদী হাসান মিরাজকে রাখা হবে, কারণ একটা মেকশিফট ওপেনার যদি আমার দরকার হয়, আমার দলের ওপেনাররা যদি সেম পারফরমেন্স করতে থাকেন, আমি একটা মেকশিফট ওপেনার হিসাবে মেহেদী মিরাজকে খেলিয়ে দেব এবং একটা অফ স্পিনার হিসাবে মেহেদী মিরাজকে আমি খেলাইতে পারবো। এই কারণে মেহেদী মিরাজকে নতুন করে ভাবনায় আনা হচ্ছে এবং হাসান মাহমুদকেও সাথে করে নিয়ে যাওয়া হবে তাসকিন আহমেদের ব্যাকআপ হিসাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।